আজকে আলোচনার বিষয় হলো নৈতিক ক্রিয়া ও অনৈতিক ক্রিয়া, অর্থাৎ মোরাল অ্যাকশন অ্যান্ড নন মোরাল অ্যাকশন, বা অন্যভাবে বলা যায় ঐচ্ছিক ক্রিয়া ও অনৈচ্ছিক ক্রিয়া, অর্থাৎ ভলেন্টারি অ্যাকশন অ্যান্ড নন ভলেন্টারি অ্যাকশন। তো এই বিষয়ে আলোচনা করতে গিয়ে আমরা এই বিষয়ের সঙ্গে সম্পর্কিত কিছু বিষয়ের সঙ্গে পরিচিত হব। সেগুলো কি কি একটু সংক্ষেপে বলে দিই। নৈতিক শব্দটির অর্থ কি, অর্থাৎ নৈতিক শব্দটির সংকীর্ণ অর্থ ও ব্যাপক অর্থ এই সম্পর্কে আমরা জানবো, এবং কোন অর্থটি আমরা গ্রহণ করব এই সম্পর্কে আমরা আলোচনা করব। এছাড়াও আমরা মোরাল অ্যাকশন, ইমোরাল অ্যাকশন এবং নন মোরাল অ্যাকশন, অর্থাৎ নীতিসম্মত ক্রিয়া, নীতিগর্হিত ক্রিয়া এবং অনৈতিক ক্রিয়া সম্পর্কে জানব। আমরা ডিফারেন্ট টাইপ অফ নন মোরাল অ্যাকশন বা নন ভলেন্টারি অ্যাকশন সম্পর্কে জানবো, অর্থাৎ অনৈতিক ক্রিয়ার বিভিন্ন প্রকার সম্পর্কে আমরা জানবো। এছাড়াও আমরা জানবো যে ডিফারেন্ট স্টেজ অফ মোরাল অ্যাকশন, অর্থাৎ নৈতিক ক্রিয়ার বিভিন্ন স্তর সম্পর্কে আমরা পরিচিত হব। ডিফারেন্ট স্টেজ অফ মেন্টাল স্টেজ, অর্থাৎ মানসিক স্তরের বিভিন্ন উপস্তর সম্পর্কে আমরা জানবো। এছাড়াও আমরা কামনার বিভিন্ন উপাদান, অর্থাৎ ডিফারেন্ট এলিমেন্টস অফ ডিজায়ার সম্পর্কে আমরা জানব। এছাড়াও আমরা অন্ধ প্রবণতা অর্থাৎ ওয়ান্ট, অস্পষ্ট চাহিদা অর্থাৎ অ্যাপেটাইট, কামনা অর্থাৎ ডিজায়ারের মধ্যে পার্থক্য কি সেই বিষয়ে আমরা জানব। এছাড়াও আমরা ডিজায়ার, উইশ অ্যান্ড উইল, অর্থাৎ কামনা, ইচ্ছা এবং সংকল্পের মধ্যে পার্থক্য কি সেই বিষয়ে এই ক্লাসে আমরা জানবো। অর্থাৎ এই যে বিষয়গুলোর কথা বলা হলো, এই বিষয় সম্পর্কে আমরা সংক্ষিপ্ত ধারণা আমরা এই ক্লাসে পাবো। তাহলে আমরা শুরু করি। আচ্ছা, প্রথমেই বলি যে আজকের যে টপিক নৈতিক ক্রিয়া এবং অনৈতিক ক্রিয়া, অর্থাৎ মোরাল অ্যাকশন অ্যান্ড নন মোরাল অ্যাকশন। এই যে নৈতিক নৈতিক কথাটা আমরা সাধারণভাবেও আমরা শুনেছি, প্রত্যেকেই আমরা নৈতিক কথাটা শুনেছি। তো এই নৈতিক শব্দটা আমরা কোথায় শুনেছি বা আমরা কোন অর্থে ব্যবহার আমরা সাধারণত শুনে থাকি? আমরা দেখেছি যে বিভিন্ন কাজের ক্ষেত্রে আমরা বলি যে এই ব্যক্তি এই কাজটি মোটেই নৈতিক কাজ করেননি। যেমন আমি একটা উদাহরণ দিই, যেমন নিউজ পেপারে আমরা এইসব ঘটনা নিত্যদিনই প্রায় দেখে থাকি যে এক ভাই আরেক ভাইকে ঠকিয়ে সমস্ত সম্পত্তি নিজের নামে করে নিয়েছে। তো এই সব ঘটনা আমরা শুনে কি বলি যে এই কাজটা সে কি একদম উচিত করেছে? এটা একদমই উচিত কাজ হয়নি। খুবই অন্যায় কাজ করেছে। হ্যাঁ, এবং এই যে কাজটা, তো এটা একদমই অনৈতিক কাজ করেছে। হ্যাঁ, তারপরে আবার হয়তো কোনো দোকানদারকে কেউ ন্যায্য মূল্য ফেরত দেয়নি, তখন সেক্ষেত্রেও বলা হয় যে কাজটি একেবারেই নৈতিক হয়নি, এক্ষেত্রে অনৈতিক কাজ করেছে, তাই না? আমরা এই অর্থে সাধারণভাবে নৈতিক অনৈতিক শব্দের প্রয়োগটা দেখতে পাই, অর্থাৎ নীতিসম্মত যেসব কাজগুলো, যেগুলো ভালো, ন্যায়, উচিত কাজ, এইগুলোকে আমরা নীতিসম্মত কাজ বলি। এই নীতিসম্মত যেসব কাজগুলো, সেগুলোকে আমরা নৈতিক অর্থে ব্যবহার করি। আর যেগুলো মন্দ কাজ, অন্যায় কাজ, অনুচিত কাজ, হ্যাঁ, এবং সেইগুলোকে আমরা অনৈতিক, অর্থাৎ নীতিগর্হিত যে কাজগুলো, এগুলোকে বলা হয় নীতিগর্হিত কাজ। তো এই নীতিগর্হিত কাজগুলোকে আমরা অনৈতিক অর্থে প্রয়োগ করে থাকি। এই যে নৈতিক শব্দটির অর্থ, যেখানে নীতিসম্মত কাজকে নৈতিক বলা হচ্ছে এবং নীতিগর্হিত কাজকে অনৈতিক বলা হচ্ছে, এটাই হলো নৈতিক শব্দের সংকীর্ণ অর্থ। এই সাধারণ অর্থে আমরা ব্যবহার করে থাকি নৈতিক শব্দটিকে, কিন্তু আমরা নৈতিক শব্দটিকে সংকীর্ণ অর্থে এখানে গ্রহণ করব না। আমরা নৈতিক শব্দটিকে তাহলে ব্যাপক অর্থে গ্রহণ করব। নৈতিক শব্দটির ব্যাপক অর্থ হলো নৈতিক, আমরা তাকেই বলতে পারবো যে কাজগুলো ইচ্ছাকৃত বা স্বেচ্ছাধীন, ঐচ্ছিক ক্রিয়া যেগুলো, অর্থাৎ যে কাজগুলো করার স্বাধীনতা যেমন আমার থাকে, কাজগুলো না করার স্বাধীনতাও আমার থাকে। হ্যাঁ, যে কাজগুলো আমি করতে পারি, ইচ্ছে হলে নাও করতে পারি, সেই কাজের ক্ষেত্রেই তো ভালো মন্দ, ন্যায় অন্যায়, উচিত অনুচিত এই গুণগুলো আরোপ করা হয়ে থাকে, তাই না? এই দোষ গুণগুলো তো এইভাবেই আরোপ করা হয়ে থাকে, এবং সেই কাজের দায়ভারও আমাকেই নিতে হয়। তাহলে এই যেসব ঐচ্ছিক ক্রিয়া, সেইগুলোকে আমরা নৈতিক ক্রিয়া বলবো। তাহলে ঐচ্ছিক ক্রিয়ার মধ্যে তাহলে ভালোও যেমন আছে, মন্দও আছে, ন্যায় আছে, অন্যায় আছে, উচিত আছে, অনুচিত আছে, অর্থাৎ
নীতিসম্মত ও নীতি গর্হিত উভয় প্রকার ক্রিয়াই কিন্তু নৈতিক ক্রিয়া। বোঝা গেল? তাহলে এই যে নৈতিক শব্দটির ব্যাপক অর্থের মধ্যে কিন্তু নীতিসম্মত এবং নীতি গর্হিত উভয় প্রকার ক্রিয়াই রয়েছে। তাহলে যে কাজ, মোদ্দা কথা আমাদের মনে রাখতে হবে, যে কাজগুলো আমাদের ইচ্ছাকৃত, যে কাজগুলো আমরা ইচ্ছে হলে করতেও পারি, নাও করতে পারি। আমি ইচ্ছে হলে চুরি করতে পারি, ইচ্ছে হলে চুরি না করেও থাকতে পারি, ঠিক আছে? আমি ইচ্ছে হলে সত্য কথা বলতে পারি, ইচ্ছে হলে সত্য কথা নাও বলতে পারি। তাহলে যে কাজগুলো করার এবং না করার স্বাধীনতা আমার আছে, সেই কাজেরই দায়ভার আমার উপর বর্তাবে এবং সেই কাজের ক্ষেত্রেই আমার ভালো মন্দ, ন্যায় অন্যায় ইত্যাদি বিশেষণগুলো আরোপ হবে। অর্থাৎ সেই ক্ষেত্রেই সেই কাজগুলোকেই আমরা নৈতিক এই বিশেষণ আমরা আরোপ করতে পারবো। আর তাহলে অনৈতিক কাকে বলবো? নৈতিক শব্দটির অর্থ তো আমরা জানলাম যে নৈতিক শব্দটির আমরা ব্যাপক অর্থই গ্রহণ করব। এথিক্সে আমরা নৈতিক শব্দটি যখনই ব্যবহার করব, আমরা নৈতিক শব্দটিকে কিন্তু এই ব্যাপক অর্থেই ব্যবহার করব, ঠিক আছে? সংকীর্ণ অর্থে একেবারেই নয়। আচ্ছা, তাহলে অনৈতিক কাকে বলবো? অনৈতিক হচ্ছে, অনৈতিক ক্রিয়া বলতে বোঝায় যে অনৈচ্ছিক ক্রিয়া, অর্থাৎ যে কাজগুলো আমাদের ইচ্ছাকৃত নয়, অর্থাৎ বাধ্যতামূলক যে ক্রিয়াগুলো, অর্থাৎ যে কাজগুলো করার না করার স্বাধীনতা আমাদের থাকে না, বাধ্যতামূলকভাবেই সেই কাজগুলো হয়ে থাকে। হ্যাঁ, তো সেই কাজগুলোকে বলা হচ্ছে অনৈতিক ক্রিয়া বা নন ভলেন্টারি অ্যাকশন বা নন মোরাল অ্যাকশন। তো এই যে ক্রিয়াগুলো, তো এই ক্রিয়ার যদি আমি কয়েকটা উদাহরণ দিই তাহলে বিষয়টা একদম পরিষ্কার হয়ে যাবে। যেমন ধরা যাক, আমার চোখে যদি এখন কেউ তীব্র আলো দেয়, কী হবে? আমার চোখ কুঁচকে যাবে, আমি তাকাতে পারবো না। তো এই যে ক্রিয়াটা, এটা আমি বলে নয়, প্রত্যেকটা ব্যক্তির ক্ষেত্রে, প্রত্যেকটা মানুষের ক্ষেত্রেই কিন্তু একই ঘটনা ঘটবে। তাহলে এইটা আমি কিন্তু চোখে যখন টর্চের আলোটা পড়ছে, আমি হাজার চেষ্টা করেও কিন্তু আমি চোখ খুলে রাখতে পারবো না। বা তীব্র ঝাঁঝালো গন্ধ যদি আমার নাকে আসে, আমার হাঁচি বা কাশি হবেই, আমি সেটাকে ইচ্ছে করে আটকাতে পারবো না। তাহলে এই যে কাজগুলো আমার ইচ্ছের উপর নির্ভর করে না, বাধ্যতামূলকভাবেই আমাদের হয়ে যায়। হঠাৎ করে আমার হাত থেকে কাঁচের গ্লাসটা পড়ে গেল, পড়ে ভেঙে গেল, তাহলে এই যে কাজটা, এটা তো আমার ইচ্ছাকৃত নয়। হ্যাঁ, এটা এটা আমি কন্ট্রোল করতে পারি না, এগুলো বাধ্যতামূলক। তাহলে এই যে ক্রিয়াগুলো, এই ক্রিয়াকে বলা হচ্ছে অনৈতিক ক্রিয়া, ঠিক আছে? এই অনৈতিক ক্রিয়ার, আচ্ছা তার আগে আরও একটা কথা বলি। যেমন এই যে আমরা যখন এই নৈতিক অনৈতিক নিয়ে আলোচনা করছি, পরিষ্কার বুঝতেই পারা যাচ্ছে যে এই নৈতিক অনৈতিক এই বিশেষণগুলো আমরা সাধারণত মানুষের ক্ষেত্রেই আরোপ করি, তাই তো? কারণ নীতিবিদ্যা তো মানুষেরই, সমাজে বসবাসকারী মানুষেরই আচার আচরণ নিয়ে কথা বলে। তাহলে এই বিষয়গুলো নিশ্চয়ই কোনো পশু পাখি প্রাণী উদ্ভিদ ইত্যাদির ক্ষেত্রে যাবে না। এটা সমস্ত কিছুই নৈতিক অনৈতিক যা বিশেষণ, যা কিছু নিয়ে কথা বলা হচ্ছে, নৈতিক অনৈতিক এই বিশেষণগুলো একমাত্র মানুষের ক্ষেত্রেই প্রযোজ্য এবং মানুষের আচরণ নিয়েই কথা বলা হচ্ছে। তো এই যে অনৈতিক ক্রিয়া, এই বিভিন্ন প্রকার অনৈতিক ক্রিয়ার উল্লেখ করা যায়। কয়েকটা উল্লেখ করি। যেমন ধরা যাক যে স্বয়ংক্রিয়া বা র্যান্ডম অ্যাকশন। তো স্বয়ংক্রিয়াটা কি? স্বয়ংক্রিয়া হলো যে শিশু জন্মলগ্নের পর থেকেই শরীরে যে বিভিন্ন রকম ক্রিয়া হতে থাকে, জন্মলগ্নের পর থেকেই, যেমন পরিপাক ক্রিয়া, শ্বাস প্রশ্বাস ক্রিয়া, প্রত্যেকের, আমাদের প্রত্যেকের শরীরেই ঘটছে। তো এই যে ক্রিয়াগুলো, এগুলোর উপর আমাদের কোনো নিয়ন্ত্রণ নেই। তো এই কাজগুলো বাধ্যতামূলকভাবেই হয়ে যাচ্ছে। এবার কি, যখন হয়তো কোনো শরীরে কোনো কোনো অঙ্গ প্রত্যঙ্গের কোনো কিছু যতক্ষণ না কোনো সমস্যা আমরা বুঝতে পারছি, তখন আমরা সেই বিষয় সম্পর্কে চিন্তিত হই, সেই বিষয়ে আমরা ইচ্ছাকৃতভাবে ডাক্তারের কাছে যাই, চিকিৎসা করি। কিন্তু এমনি যে ক্রিয়াগুলো হচ্ছে, সেই ক্রিয়াগুলোর উপর আমার কোনো নিয়ন্ত্রণ নেই, এগুলো বাধ্যতামূলক। তাই এই যে ক্রিয়াগুলো, এগুলো ঐচ্ছিক নয়, অনৈচ্ছিক। তাই এই ক্রিয়াটা হলো অনৈতিক ক্রিয়া। আবার বলা যায় স্বতঃসংগত ক্রিয়া, দেহের বিভিন্ন শক্তি থেকে যে, যেমন শিশুর উদাহরণ দিয়ে যদি বলি, যে শিশু যেমন অকারণেই দেখবে যে শুয়ে হাত পা ছোড়ে, অকারণে হাসে, অকারণে কাঁদে। তাহলে এই যে হাত পা ছোড়া, এটাও কিন্তু তার স্বতঃসংগত ক্রিয়া বা স্পন্টেনিয়াস অ্যাকশন। হ্যাঁ, এবার যদি শিশুটির পাটা ধরে রাখা হয়, দেখবে শিশুটা খুব অস্বস্তি বোধ করছে। হ্যাঁ, এবার এই যে ক্রিয়াগুলো, সেটা হচ্ছে যে ওই যে ও পাটা নাড়াচ্ছে, হাত নাড়াচ্ছে, এটা কিন্তু তার
আর মানে বাধ্যতামূলকভাবেই ঘটছে, এটা শিশুটির ইচ্ছাকৃত নয়। তারপর কি রিফ্লেক্স অ্যাকশন বা প্রতিবর্ত ক্রিয়া। প্রতিবর্ত ক্রিয়াটা কি? প্রতিবর্ত ক্রিয়ার ক্ষেত্রে যেমন এই যে উদ্দীপক যখনই ইন্দ্রিয়কে আমাদের উদ্দীপিত করছে তখনই যে প্রতিক্রিয়াটা হচ্ছে। হ্যাঁ, যেমন এখানে উদ্দীপকের একটা উদাহরণ দিই, যেমন ধরা যাক যে টর্চের তীব্র আলো যখন আমার চোখে পড়ছে তো চোখ বন্ধ হয়ে যাচ্ছে। এই যে ক্রিয়াটা, এটা হচ্ছে একটা প্রতিবর্ত ক্রিয়া বা এটা অনৈতিক ক্রিয়া। হ্যাঁ, অনৈচ্ছিক ক্রিয়া, এখানে কোনো আমার নিয়ন্ত্রণ নেই। চোখে তীব্র আলো আসলে প্রত্যেকেরই চোখ বন্ধ হয়ে যাবে। আবার তীব্র ঝাঁঝালো গন্ধ নাকে এলে হাঁচি হবে, কাশি হবে। কেউ মানে খুব কষ্ট করে হাঁচি কাশি চেপে রাখা সম্ভব নয়, এগুলো বাধ্যতামূলক ক্রিয়া। তাহলে দেখা গেল যে এই যে প্রতিবর্ত ক্রিয়া, এই প্রতিবর্ত ক্রিয়া দু রকম হয়, একটা হচ্ছে শারীর প্রতিবর্ত ক্রিয়া আর হচ্ছে সংবেদনমূলক প্রতিবর্ত ক্রিয়া। শারীর প্রতিবর্ত ক্রিয়া যে উদাহরণটা দিলাম টর্চের আলোর ক্ষেত্রে চোখ বন্ধ হয়ে যাচ্ছে, বা গরম পাত্রে হাত রাখা মাত্র হাত সরিয়ে নিচ্ছি আমি। তো এই যে ক্রিয়াগুলো, এগুলো হচ্ছে শারীর প্রতিবর্ত ক্রিয়া। আবার সংবেদনমূলক প্রতিবর্ত ক্রিয়ার উদাহরণ যেটা আমি দিলাম, যে তীব্র ঝাঁঝালো গন্ধ নাকে এলে যে হাঁচি কাশি হওয়া, এটা হচ্ছে সংবেদনমূলক ক্রিয়া, সংবেদনমূলক প্রতিবর্ত ক্রিয়া। আচ্ছা, আরও হচ্ছে অনৈতিক ক্রিয়ার উদাহরণ দেওয়া যেতে পারে, যেমন ইনস্টিংটিভ অ্যাকশন অর্থাৎ সহজাত ক্রিয়া। যখন প্রচণ্ড খিদে পাচ্ছে, প্রচণ্ড খিদেই খাবার সংগ্রহ করা। হ্যাঁ, তারপর হচ্ছে কেউ যদি আমাকে আঘাত করতে আসে, আমার নিজেকে আত্মরক্ষা করার চেষ্টা করা। তা বিভিন্ন রকম এরকম সহজাত ক্রিয়া রয়েছে যেগুলো আগে থেকে শিখে রাখতে হয় না, এগুলো অটোমেটিক আমরা করে ফেলি, বাধ্যতামূলক। প্রাণীর জৈব প্রয়োজন সাধন অনুসারে মূলত 4 প্রকার সাহজিক প্রবৃত্তি এবং 4 প্রকার সাহজিক ক্রিয়ার উল্লেখ করা যায়। কি কি? যেমন খাদ্য সংগ্রহমূলক ক্রিয়া, আত্মরক্ষামূলক ক্রিয়া, সন্তান পালনমূলক ক্রিয়া এবং যৌন সঙ্গমমূলক ক্রিয়া। এই যে ক্রিয়াগুলো, এগুলোর প্রথম যে 2 প্রকার ক্রিয়ার কথা বলা হলো, সেই 2 প্রকার ক্রিয়া হচ্ছে প্রাণী আত্মরক্ষার্থে করে, আর দ্বিতীয় এরপরে যে 2 প্রকার ক্রিয়ার কথা বললাম, সেই 2 প্রকার ক্রিয়া প্রাণী বংশ রক্ষার্থে করে থাকে। যাই হোক, তো এই ক্রিয়াগুলোও যেহেতু আমাদের ঐচ্ছিক নয়, তো এই ক্রিয়াগুলোকেও আমরা অনৈতিক ক্রিয়াই বলবো। এটিও একটি অনৈতিক ক্রিয়ারই উদাহরণ। এছাড়াও আরও একটি ক্রিয়ার উদাহরণ বলা যায়, যেমন ইডিওমোটর অ্যাকশন বা ভাবজ ক্রিয়া। হ্যাঁ, যেখানে মনের ভাব এমন হয় যেটা স্বাভাবিকভাবেই কর্মে পরিণত হয়, এখানে কোনো চেষ্টার দরকার হয় না। বিষয়টা কেমন? একটা যদি উদাহরণ দেওয়া যায় তাহলে বিষয়টা একদম সহজভাবে বোঝা যাবে। যেমন ধরা যাক, আমরা যখন স্কুলে পড়তাম বা এখনও মাঝে মধ্যে হয়, ধরা যাক আমি কারো একটা বই নিয়ে পড়ছি, পড়তে পড়তে আমি কিছু একটা ভাবতে কী হয়, আমাদের ভাবজ ক্রিয়া যেটা হয় যে আমি সবসময় ব্যাগ থেকে বই বার করি, বই পড়ি, বই ব্যাগে ঢুকিয়ে ফেলি। এবার যে আমি অন্যের বই নিয়ে যখন পড়ছি, আমার কিন্তু ওই মনের ভাবের মধ্যে আমি হয়তো কখনো কখনো এমন হয় যে তার বইটা আমি নিজের বই ভেবে ব্যাগে ঢুকিয়ে ফেললাম। তো এই যে ক্রিয়াটা, এটি একটি ভাবজ ক্রিয়ার উদাহরণ। বা ধূমপাইয়ের ক্ষেত্রে যেমন হয়, ধূমপাই যেমন জানে যে আমার পকেটে সিগারেট থাকে, তার সাথে দেশলাই বাক্স থাকে, তো এইভাবে সে যখন কখনো অন্যের থেকে তার লাইটারটা বা দেশলাইটা নিয়ে ইউজ করে সে মনের ভাবেই সে তার নিজের ভেবে সে পকেটে পুরে নিচ্ছে। তো এই যে ক্রিয়াটা, এটাও একটা ভাবজ ক্রিয়া। তো এই ক্ষেত্রেও কিন্তু কোনো ইচ্ছে এখানে কাজ করে না, এটা বাধ্যতামূলকভাবেই হয়ে যায়, ভাবের ক্ষেত্রে এটা হয়ে যায়। এছাড়াও আরও অনৈতিক ক্রিয়া বা অনৈচ্ছিক ক্রিয়ার কথা বলা যায়, যেমন ইমিটেটিভ ক্রিয়া বা অনুকরণমূলক ক্রিয়া। অনুকরণমূলক ক্রিয়াও কিন্তু এক প্রকার অনৈতিক ক্রিয়া। তবে এক্ষেত্রে একটি বিষয় বলে দিই, সেটা হচ্ছে অনুকরণ কিন্তু 2 রকম হয়ে থাকে, একটা ঐচ্ছিক হয় আর একটা অনৈচ্ছিক অনুকরণ হয়। হ্যাঁ, এখানে কিন্তু ঐচ্ছিক অনুকরণের কথা বলা হচ্ছে না। যদি ঐচ্ছিক অনুকরণের বিষয় হয় তখন সেটা কিন্তু আর অনৈতিক ক্রিয়া থাকবে না, তখন সেটা নৈতিক ক্রিয়ার অন্তর্ভুক্ত হয়ে যাবে। তো এখানে যে কি বললাম, যে অনুকরণমূলক ক্রিয়ার ক্ষেত্রে আমরা তাহলে অনৈচ্ছিক অনুকরণের কথাই বলবো। তাহলে অনৈচ্ছিক অনুকরণের বিষয়টা কেমন? ধরা যাক যে শিশুকে যদি শিশুর সামনে যদি হাসা হয়, শিশু হেসে ফেলে। তারপর শিশুর সামনে যদি শিশুকে জিভ ভাঙালে সেও জিভ ভাঙায়।
হ্যাঁ, বা কাউকে আরও একটা উদাহরণ আছে, যেমন ধরা যাক আমি কাউকে কিছু খাবার খাওয়াতে গেলে নিজের মুখটাও হা হয়ে যাচ্ছে। এই যে ক্রিয়াগুলো, এই ক্রিয়াগুলো হচ্ছে অনৈতিক ক্রিয়া। এই যে এই ক্রিয়াগুলোকে বলা হচ্ছে অনুকরণমূলক ক্রিয়া, এবং এটি একটি অনৈতিক বা অনৈচ্ছিক ক্রিয়া। এছাড়াও আকস্মিক ক্রিয়া একটা হতে পারে, সেটা হচ্ছে এই যে হঠাৎ আমার হাত থেকে কিছু একটা পড়ে ভেঙে গেল। আকস্মিকভাবে আমার হাত থেকে ধরা যায় কাঁচের গ্লাসটা পড়ে ভেঙে গেল। তাহলে এটা আমার ইচ্ছাকৃত নয়, হ্যাঁ, এটা আকস্মিকভাবেই ঘটেছে, কিন্তু এখানে কোনো ইচ্ছের ব্যাপার এখানে নেই, বিষয়টা অনিচ্ছিকভাবেই হয়েছে। তাই সেক্ষেত্রে এটিও এক প্রকার অনৈতিক বা অনৈচ্ছিক ক্রিয়া। আরও হচ্ছে উন্মাদ ব্যক্তির যে ক্রিয়া, হ্যাঁ, উন্মাদ বা পাগলের যে ক্রিয়াগুলো, সে যা কিছু করে বেশিরভাগই তার মানে সে অনৈচ্ছিকভাবে করছে, সে কী করছে সে জানে না, তার যে বিভিন্ন ক্রিয়াগুলো, সেই ক্রিয়া হচ্ছে অনৈতিক ক্রিয়া বা অনৈচ্ছিক ক্রিয়া। ঠিক আছে, তাহলে আমরা অনৈতিক বা অনৈচ্ছিক ক্রিয়ার বিভিন্ন প্রকারগুলি জানলাম। এবার আমরা জানব যে নৈতিক ক্রিয়ার বিভিন্ন স্তর সম্পর্কে। নৈতিক ক্রিয়া সম্পর্কে তো আমরা আগেই জেনেছি, বলেছি যে নৈতিক মানে হচ্ছে, নৈতিক ক্রিয়াকে আমরা নীতিসম্মত, নীতিগর্হিত উভয় প্রকার ক্রিয়াকেই কিন্তু নৈতিক বলবো। অর্থাৎ ইচ্ছাকৃত বা স্বেচ্ছাকৃত যে ক্রিয়া, সে সকল ক্রিয়ায়, অর্থাৎ ভালো মন্দ, ন্যায় অন্যায়, উচিত অনুচিত, সকল ক্রিয়াই হচ্ছে নৈতিক ক্রিয়া। অর্থাৎ যে কাজ আমাদের বাধ্য হয়ে করতে হয় না, যে কাজ আমাদের স্বেচ্ছাকৃত, সেই সকল ক্রিয়াই হচ্ছে নৈতিক ক্রিয়া। তাহলে এখন যদি একটা প্রশ্ন করা হয় যে স্বেচ্ছাকৃত ক্রিয়া তো নৈতিক ক্রিয়া আমরা জানলাম, তাহলে যে ক্রিয়াগুলো অভ্যস্ত ক্রিয়া বা হ্যাবিচুয়াল অ্যাকশন, তো সেই ক্রিয়াগুলোকে কি আমরা নৈতিক ক্রিয়া বলবো না অনৈতিক ক্রিয়া বলবো? এই যে অভ্যস্ত ক্রিয়া, এই অভ্যস্ত ক্রিয়াকে কি আমরা নৈতিক বলতে পারবো না অনৈতিক বলবো? ধরা যাক কোনো একজন ধূমপান করতে করতে তা এমন একটা মানে অবস্থা হয়েছে যে সে এখন আর ধূমপান না করে থাকতে পারে না। তাহলে সেই ক্রিয়াকে কি আমরা মানে সে তখন মানে কি বলবো, তার ইচ্ছাকৃত ছাড়াও সে বাধ্য হয়েই একরকম করে ফেলছে, তাই তো, মানে সে ধূমপান করে ফেলছে। তো এই ক্রিয়াটাকে, এই যে অভ্যস্ত ক্রিয়া, এটাকে কি আমরা নৈতিক বলবো না অনৈতিক বলবো? এখানে আমরা এই অভ্যস্ত ক্রিয়াকে আমাদের সাধারণভাবে মনে হচ্ছে যে শুনে, এই অভ্যস্ত ক্রিয়াটা হচ্ছে একটা অনৈতিকই ক্রিয়া। সে তো সত্যি সত্যি সে অনেক আছে এরকম, অনেক ধূমপায়ী আছে যারা ছাড়ার চেষ্টা করলেও ছাড়তে পারে না, হ্যাঁ, তারা অভ্যাসবশতই ধূমপান করে ফেলে। তো এই যে ক্রিয়াটাকে, এটা আমাদের সাধারণভাবে মনে হচ্ছে এটা একটা অনৈতিক ক্রিয়া, অনৈচ্ছিক ক্রিয়া, কিন্তু না। প্রথম যখন এটাকে যদি আমরা বিশ্লেষণ করি, আমরা দেখব যে ধূমপায়ী যখন প্রথম ধূমপান শুরু করেছিল, তখন সে ধূমপান না করলেও পারত। সে নিজে থেকে শুরু করেছিল, তখন তার ক্রিয়াটা পুরোপুরি স্বেচ্ছাকৃত ছিল, তাই তো, এবং ঐচ্ছিক ছিল। এবং এখনও ধূমপায়ী যদি কঠোর প্রচেষ্টার দ্বারা চেষ্টা করে যে সে ধূমপান ছাড়বে, তার পক্ষে কিন্তু ধূমপান ছাড়া সম্ভব। তাই আমরা ধূমপায়ীর যে ক্রিয়া, অর্থাৎ এইরকম বিভিন্ন যে অভ্যস্ত ক্রিয়াগুলো রয়েছে, সেই অভ্যস্ত ক্রিয়াগুলোকে কিন্তু আমরা কঠোর প্রচেষ্টার দ্বারা সেগুলোকে আমরা চেঞ্জ করতেই পারি। তাই সেক্ষেত্রে অভ্যস্ত ক্রিয়াকেও কিন্তু আমরা নৈতিক ক্রিয়াই বলবো। ঠিক আছে, তাহলে এবার আমরা পড়ি যে নৈতিক ক্রিয়ার বিভিন্ন স্তর সম্পর্কে। যখন কোনো ক্রিয়া কোনো অভীষ্ট সিদ্ধির জন্য হয়ে থাকে এবং তার ফলাফলের চিন্তা করে যখন কোনো কাজ করা হয়, বেশিরভাগ ক্ষেত্রেই আমরা বিশেষ কোনো উদ্দেশ্যে আমরা সেই কাজ করে থাকি, ইচ্ছাকৃতভাবে যেসব কাজ করে থাকি, তো সেগুলোই তো নৈতিক ক্রিয়া। তো এই নৈতিক ক্রিয়ার মধ্যে 3টে স্তর আছে, যে 3টে স্তরের মধ্যে দিয়ে আমাদের এই ক্রিয়াটা ঘটে। সেই 3টে ক্রিয়া কি, 3টে স্তর কি? সেই 3টে স্তর হলো মেন্টাল স্টেজ বা মানসিক স্তর, বডিলি স্টেজ বা দৈহিক স্তর, আর এক্সটার্নাল স্টেজ বা দেহ বহির্ভূত স্তর। নৈতিক ক্রিয়ার বিভিন্ন স্তরগুলোকে কি বললাম তাহলে?
মানসিক স্তর, দৈহিক স্তর এবং দেহ বহির্ভূত স্তর, অর্থাৎ মেন্টাল স্টেজ, বডিলি স্টেজ অ্যান্ড এক্সটার্নাল স্টেজ। কি এটা? ডিফারেন্ট স্টেজ অফ মোরাল অ্যাকশন। তো এই যে বিষয়টা, এখানে একটা উদাহরণের সাহায্যে তিনটে স্তরকে বোঝানো যেতে পারে। ধরা যাক আমার পাঠ্যপুস্তক বইটি প্রয়োজন, আমার কাছে পাঠ্যপুস্তক বইটি নেই। তাহলে যেহেতু পাঠ্যপুস্তক বইটি নেই, সেই অভাববোধ থেকেই আমার মনে পাঠ্যপুস্তক বইটি কেনার আমার একটা পাঠ্যপুস্তকটি কেনার আমার একটা ইচ্ছে তৈরি হলো, একটা মানসিক এই যে পাঠ্যপুস্তকের অভাববোধ থেকে পাঠ্যপুস্তক কেনার যে ইচ্ছে, এটি হলো মানসিক স্তর। এইবার এই মানসিক স্তরের মধ্যে যদিও বিভিন্ন স্টেজ রয়েছে, হ্যাঁ, সেই স্টেজগুলো আমরা আলোচনা করছি এক্ষুনি, যে এই মানসিক স্তরের এই স্টেজটার একদম শেষে এসে এর মধ্যে ধরো বিভিন্ন ঘটনা রয়েছে। যেমন ধরা যাক আমি যে পাঠ্যপুস্তকটি কিনবো, আমার অভাববোধ হলো, পাঠ্যপুস্তকটি আমার সামনে পরীক্ষা, পাঠ্যপুস্তকটি আমার দরকার। এবার তখন দেখছি যে পাঠ্যপুস্তকটি কিনতে যাব, আমার তো একটা ছাতাও দরকার, আমার একটা জুতোও দরকার। তাহলে আমি কোনটা কিনবো? তো আমার কাছে তো হয়তো লিমিটেড কিছু টাকা রয়েছে, তাহলে আমি কোনটা কিনবো? তো এই থেকে একটা মনের মধ্যে একটা দ্বন্দ্ব চলতে থাকে, এবং এই দ্বন্দ্বের মধ্যে থেকে বিভিন্ন বিবেচনা ইত্যাদি করে টোরে একটা এই দ্বন্দ্বের অবসান ঘটে, এবং তখন আমরা ঠিক করি, হ্যাঁ ঠিক আছে, আমি আপাতত পাঠ্যপুস্তকটিই কিনি। তো এই অবধি আসতেই কি অনেকগুলো স্তর আছে মানসিক স্তরের, হ্যাঁ, সেটা পরে বলছি। তো এই যে মানসিক স্তরে আমি তাহলে পাঠ্যপুস্তক কেনার যে একটা ইচ্ছে, সেটা আমি স্থির হলাম যে আমি পাঠ্যপুস্তকটি কিনবো। এরপর পাঠ্যপুস্তকটি কেনার জন্য কি করতে হবে? যে আমাকে বইয়ের দোকানে যেতে হবে, তাই তো? বইয়ের দোকানে যাব। তাহলে এই যে বইয়ের দোকানে গেলাম, এই 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 বইয়ের দোকানে যেতে গেলে কেমন একটা দৈহিক পরিবর্তন ঘটলো, হ্যাঁ, দৈহিক স্থান পরিবর্তন ঘটলো। আমি পাঠ্যপুস্তক কিনতে গেলাম, এটা হচ্ছে দৈহিক স্তর। তারপর হচ্ছে দেহ বহির্ভূত স্তরটা কি? পাঠ্যপুস্তকটি কেনার ফলে পাঠ্যপুস্তকটি কিনে পাঠ্যপুস্তকটির একটা স্থান পরিবর্তন করলো, সেটি দোকান থেকে আমার ঘরে এলো। তাহলে এটা হচ্ছে দেহ বহির্ভূত স্তর। তো তার ফলে আমার আনন্দ হলো ইত্যাদি। এই যে বিষয়গুলো, এইটাই হচ্ছে নৈতিক ক্রিয়ার যে তিনটে স্তর। এই যে ঘটনা, অর্থাৎ যে কোনো স্বেচ্ছাকৃত কর্ম বা নৈতিক ক্রিয়াকে বিশ্লেষণ করলে আমরা কিন্তু এই তিনটে স্তরই পাবো, অর্থাৎ মানসিক স্তর, দৈহিক স্তর এবং দেহ বহির্ভূত স্তর। তাহলে এই যে বললাম যে মানসিক স্তরের মধ্যে দিয়ে যেতে গেলে আমাকে বেশ কয়েকটি উপায়ের মধ্যে দিয়ে যেতে হয়, হ্যাঁ, মানে বেশ কয়েকটি স্তরের মধ্যে দিয়ে যেতে হয়, যেখানে মানসিক স্তরের শেষ পর্যায়ে আমি পৌঁছই। এই যে মানসিক স্তর, আর এই মানসিক স্তরের যে বিভিন্ন উপস্তরগুলো রয়েছে, সেগুলো আমরা সংক্ষেপে জেনে নিই। প্রথম হচ্ছে কর্মের উৎস। কর্মের উৎসই হচ্ছে অভাববোধ। অভাববোধ না থাকলে তো আমি সেই জিনিসটা পেতে চাইবো না, তাই না? তাহলে অভাববোধই হচ্ছে মূল উৎস। তাহলে অভাববোধ থেকেই তৈরি হয় আমার মনের মধ্যে একটা বেদনাবোধ, এবং সেটি আমি পেতে চাইছি। তাহলে এই যে এই অভাববোধ বর্তমানের হতে পারে, অর্থাৎ বাস্তব বর্তমানের হতে পারে, ভবিষ্যতের হতে পারে, আমার নিজের জন্য হতে পারে, বা অন্যের জন্যও হতে পারে। ধরা যাক আমি যদি আমার যদি খুব সামনেই বা খুব কাছাকাছি পরীক্ষা থাকে, তখন সেক্ষেত্রে আমি যদি পাঠ্যপুস্তকটি কিনতে খুব আগ্রহী হই, সেটি হচ্ছে আমার বর্তমান অভাববোধ। আবার ধরা যাক যে এর পরে একটা পরীক্ষা আছে, এই বইগুলো আমাকে কিনতে হবে, হ্যাঁ, এই বইগুলো দরকার, বেশ কিছুদিন পর পরীক্ষা একটা হতে পারে। তো এই যে সেটা হচ্ছে মানে ভবিষ্যতের যে অভাববোধ। আবার মানে সেই পাঠ্যপুস্তকটি কোনো একটি বইটি আমার নিজের জন্য হতে পারে, বা আমি নিজেরই ভীষণ দরকার, বা এরকম হতে পারে যে আমি কাউকে দিতে চাইছি, এটা দেওয়া দরকার, সেই ইয়েতে অভাববোধ। তাহলে এই যে অভাববোধ হচ্ছে প্রথম। তারপর কি? লক্ষ্য। লক্ষ্য কি? যখন আমি দেখছি যে লক্ষ্যটা কি, লক্ষ্য বস্তুই হচ্ছে আমি যে বস্তুটি পেতে চাইছি, সেটাই হচ্ছে আমার, যে বিষয়টি পেতে চাইছি সেটাই হচ্ছে আমার লক্ষ্য বস্তু বা কাম্য বস্তু। তো সেই বিষয়টি যে আমি সেই লক্ষ্য বস্তুটিকে পেতে চাওয়া, সেটা যে আমার দরকার, এই ভীষণভাবে অনুভব করা, সেটাই হলো লক্ষ্য। এরপরেই হচ্ছে
কামনা। কামনাটা কি? লক্ষ্যবস্তু যখন অনুভূতির সঙ্গে যুক্ত হয় তখনই হয় কামনা। অর্থাৎ আমার যে পাঠ্যপুস্তকটি দরকার সেই বিষয়ে আমি পাঠ্যপুস্তকটি কেনার জন্য বা সেই জন্য আমার মনের মধ্যে একটা ব্যাকুলতা তৈরি হয়। একটা কর্মপ্রবৃত্তি বা একটা ব্যাকুলতা তৈরি হয়, সেটাই হচ্ছে কামনা। এই কামনা যখনই হলো, কামনার সঙ্গে সঙ্গে আমার মধ্যে আবার কামনার দ্বন্দ্ব তৈরি হয়। কামনার দ্বন্দ্ব কি? আমাদের তো জানি সবসময় প্রত্যেক ব্যক্তিরই একটি কামনা পূর্ণ হতে না হতেই আমাদের মনে আরেকটি কামনা আমাদের মনকে অধিকার করে। সবসময় আমরা বিভিন্ন কামনা আমাদের মনের মধ্যে রয়েছে। তাহলে পাঠ্যপুস্তকটি আমার দরকার, পাশাপাশি আমি দেখছি আমার জুতোটাও ছিঁড়ে গেছে, আমার জুতোটা ভীষণ দরকার। তাহলে এই আমি দেখছি পাঠ্যপুস্তকও দরকার, জুতোটাও দরকার। তাহলে আমি কোনটা কিনবো? এই যে মনের মধ্যে একটা দ্বন্দ্ব তৈরি হচ্ছে। হুম তো এই দ্বন্দ্ব হলো কামনার দ্বন্দ্ব। এরপরেই আসছে বিবেচনা। বিবেচনায় কি হয়? এই যে দ্বন্দ্বটা হলো, এই দ্বন্দ্ব থেকে আমি ভাবছি যে আমার এই মুহূর্তে কোনটা বেশি প্রয়োজন। হচ্ছে আমার কি বইটা কেনা দরকার, নাকি জুতোটা আমি মোটামুটি এখন চালিয়ে নিতেও পারবো। তো এইরকম একটা বিবেচনা হয়। কামনার দ্বন্দ্বের পরেই বিবেচনা, অর্থাৎ এই যে দুটো জিনিস আমার দরকার, তার মধ্যে আমি কোনটি কিনবো, কোনটি আমার বেশি প্রয়োজন। এবার যদিও এই বিষয়টা মানে প্রত্যেক ব্যক্তির মানে মানসিকতা বা দৃষ্টিভঙ্গি অনুযায়ী আলাদা আলাদা হয়। তো আমি যদি ভাবি যে আমার এখন পরীক্ষা, এই মুহূর্তে বইটাই আমার বেশি দরকার, আমি ঠিক আছে ছেঁড়া জুতো পরেও মোটামুটি আমি চালিয়ে নিতে পারবো কদিন। তো এই ভেবে আমি, ধরা যাক আমি বিবেচনার ক্ষেত্রে আমি একটিকে নির্বাচন করলাম। ঠিক আছে, আমি কোনটি কিনবো। পরের এটাই হচ্ছে মনোনয়ন ও নিষ্পত্তি। এরপরে আমি মনোনয়ন করলাম যে হচ্ছে না, আমি পাঠ্যপুস্তকটিই কিনবো। তো যখন আমি মানে এই অংশ নির্বাচন করলাম এবং ঠিক করলাম যে আমি পাঠ্যপুস্তকটিই কিনবো, এই স্তরে হচ্ছে মানসিক স্তরের শেষ স্তর। তো এই যেই হলে আমি পাঠ্যপুস্তকটি কিনবো, তারপরেই আমি কি করব? আমি নিশ্চয়ই বইটা কিনতে যাব। তো এখানে হচ্ছে বইটি কিনতে গেলাম, আমার একটা দৈহিক পরিবর্তন ঘটলো। ঠিক আছে, আমি গেলাম, এটা হচ্ছে দৈহিক স্তর। তারপরে আমি যখন আবার বইটি কিনে নিয়ে ঘরে এলাম, তাহলে বইটির স্থান পরিবর্তন করলো। হ্যাঁ তো হচ্ছে এই যে আমি ইষ্ট বস্তুটি পেলাম, এই যে যা বাহ্যিক যা কিছু পরিবর্তন ঘটলো, এই জন্য এই স্তরটিকে বলা হয় দেহ বহির্ভূত স্তর। এই হলো হচ্ছে নৈতিক ক্রিয়ার আর যে তিনটে স্তর, সেটাই এর আগেও আলোচনা করেছি, আবার করলাম। সাথে আমরা মানসিক স্তরের যে বিভিন্ন উপস্তরগুলো, সেগুলো সম্পর্কেও আমরা আলোচনা করলাম। এবার আমরা আলোচনা করব কামনার বিশ্লেষণ, অর্থাৎ অ্যানালিসিস অফ ডিজায়ার সম্পর্কে। তাহলে আমরা জানি যে যখন কোনো বস্তু আমরা কামনা করি, সেই বস্তুটি আমাদের আয়ত্তে থাকে না বলেই আমরা তাকে পেতে চাই, তাই তো? অর্থাৎ কোনো কিছুর অভাববোধ থেকে সেই বস্তুকে লাভ করে তৃপ্ত হবার জন্য যে মানসিক ব্যাকুলতা, সেই মানসিক ব্যাকুলতা থেকেই তৈরি হয় হচ্ছে কামনা। সেই ব্যাকুলতাকেই বলা হচ্ছে কামনা। অর্থাৎ যা কিছু আমার আয়ত্তে নেই, সেটা যে আমি পেতে চাইছি, সেটাই হচ্ছে কামনা। অর্থাৎ চাওয়ার বস্তুটি না থাকলে আমার মনে যে একটা অস্বস্তি বোধ তৈরি হয়, এই অস্বস্তি বোধ থেকে তৈরি হয় হচ্ছে কামনা। এবং এই কামনা এক প্রকার জটিল মানসিক প্রক্রিয়া। এই কামনার ক্ষেত্রে তিনটি উপাদান থাকে। কি কি? জ্ঞানাত্মক উপাদান বা কগনিটিভ এলিমেন্টস, অনুভূতিমূলক উপাদান বা এফেক্টিভ এলিমেন্টস, আর কর্মপ্রবৃত্তিমূলক উপাদান বা কগনিটিভ এলিমেন্ট। তো আমরা এই তিনটি উপাদান সম্পর্কে খুব সংক্ষেপে জেনে নেব। জ্ঞানাত্মক উপাদান বা কগনিটিভ এলিমেন্টসে কি আছে? অর্থাৎ কোনো বস্তুর অভাব সম্পর্কে চেতনা, এবং সেই বস্তুটি, কাম্য বস্তুটি পাওয়ার জন্য যে বিভিন্ন উপায়, সেটা সৎ হতে পারে, অসৎ হতে পারে, এবং কাম্য বস্তুটি পেলে ভবিষ্যৎ সুখের যে কল্পনা, সেটি। এছাড়াও কাম্য বস্তুটি যে শুধুমাত্র সুখ অথবা দুঃখ মিশ্রিত কাম্য বস্তু, সেটাই শুধু নয়, ব্যক্তির মধ্যে এমন ধারণাও থাকে কাম্য বস্তুটি যে ব্যক্তি বিশেষের কাছে ইষ্ট, এইরকম চেতনাও ওই ব্যক্তির মধ্যে থাকে। অর্থাৎ কাম্য বস্তু পাওয়ার, অর্থাৎ প্রত্যাশা আমার যত বাড়তে থাকবে, কামনার তীব্রতাও তত বাড়তে থাকবে। ঠিক আছে, এরপরেই হচ্ছে অনুভূতিমূলক উপাদান বা অ্যাফেক্টিভ এলিমেন্ট।
সেখানে কি হয়, অর্থাৎ কোনো কাম্যবস্তু সম্পর্কে যে আমি পাচ্ছি, কাম্যবস্তুটা যে পাচ্ছি না, সে অভাববোধ থেকে আমার মনের মধ্যে একটা বেদনাবোধ তৈরি হয় এবং একটা অপ্রীতিকর অনুভূতি আমার মনের মধ্যে থাকে। এবং কাম্যবস্তুটি যদি আমি পাই তাহলে আমি যে কতটা আনন্দ অনুভব করব, কতটা সুখকর অনুভূতি হবে, সেই বিষয়ে আমার একটা ভবিষ্যৎ সুখের একটা অনুভূতি হয়। যদিও এই অনুভূতিমূলক উপাদানের ক্ষেত্রে বলা হচ্ছে যে এই যে সুখদায়ক অনুভূতি থেকেও বেদনাদায়ক যে অনুভূতি, অর্থাৎ অভাববোধ থেকে যে বেদনাদায়ক যে অনুভূতি, এই অনুভূতি কিন্তু অ্যাকচুয়ালি কামনাকে বেশি তীব্র করে, অর্থাৎ কাম্যবস্তু পাওয়ার পথে এগিয়ে নিয়ে যায়, অর্থাৎ কর্ম প্রবৃত্তিতে হচ্ছে কর্মে প্রবৃত্ত করে। ঠিক আছে, এরপরেই হচ্ছে কর্মপ্রবৃত্তিমূলক উপাদান বা কনাটিভ এলিমেন্ট। কর্মপ্রবৃত্তিমূলক উপাদানটি হলো কাম্যবস্তু লাভ করার জন্য কর্মপ্রবৃত্তি, এবং এই কর্মের মাধ্যমে কর্মপ্রবৃত্তি অর্থাৎ কাম্যবস্তু লাভ করার চেষ্টা, এবং কাম্যবস্তু লাভ না করা পর্যন্ত কর্মে প্রবৃত্ত থাকা। এটাই হচ্ছে কর্মপ্রবৃত্তিমূলক উপাদান। কামনার অন্তর্গত যে 3টে উপাদানের কথা বলা হলো, এই 3টে উপাদানের মধ্যে কর্মপ্রবৃত্তিমূলক উপাদানকেই সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ বলা হয়েছে, কারণ এই কর্মপ্রবৃত্তিমূলক উপাদানই একমাত্র সরাসরি ঐচ্ছিক ক্রিয়ার সঙ্গে যুক্ত। এবার আমরা আলোচনা করব যে অন্ধ প্রবণতা অর্থাৎ ওয়ান্ট, অস্পষ্ট চাহিদা বা অ্যাপেটাইট এবং ডিজায়ারের মধ্যে পার্থক্য কী। এই যে অন্ধপ্রবণতা একমাত্র উদ্ভিদদের ক্ষেত্রে হয়, অর্থাৎ উদ্ভিদের অন্ধপ্রবণতা থাকে, অর্থাৎ উদ্ভিদ যখন সূর্যালোকের উপস্থিতিতে সে উদ্ভিদ খাদ্য গ্রহণ করে, কিন্তু ওই সূর্যালোকের উপস্থিতিতে যে খাদ্য গ্রহণ করে এমন চেতনা নিয়ে সে তার ডালপালা সূর্যালোকের দিকে কিন্তু ঝোঁকে না, অর্থাৎ অন্ধপ্রবণতা বসেই সে কাজ করে থাকে। অর্থাৎ উদ্ভিদেরই একমাত্র অন্ধপ্রবণতা থাকে, আর পশুদের থাকে হচ্ছে অস্পষ্ট চাহিদা। একটা ক্ষুধার্ত সিংহ যখন তার খাবার অন্বেষণ করে তখন তার মোটামুটি একটা অস্পষ্ট চাহিদা থাকে যে কোন মানে কীরকম খাবার পেলে সে তার খিদে নিবারণ হবে, তার এরকম মোটামুটি একটা অস্পষ্ট চাহিদা থাকে, তার কিন্তু স্পষ্ট চেতনা ওরকম থাকে না। আর কামনা বা ডিজায়ার, কামনা হলো একমাত্র মানুষেরই হচ্ছে কামনা থাকে, এবং সে কাম্যবস্তু যে লাভ করার জন্য, অর্থাৎ কাম্যবস্তু না পেলে তার মধ্যে এমন বেদনা থাকে, কাম্যবস্তু পেলে তার মধ্যে একটা সুখকর অনুভূতি জন্মায়। অর্থাৎ কামনার ক্ষেত্রে যে শুধুমাত্র বেদনাদায়ক মানে কামনা সবসময় যে বেদনা মিশ্রিতই হয় তেমন নয়, কাম্যবস্তুটি যে ইষ্ট সে বিষয়েও সেই ব্যক্তির ধারণা বা চেতনা থাকে। যদিও প্রত্যেকটি কামনায় নির্ভর করে হচ্ছে ব্যক্তি বিশেষের উপর, ঠিক আছে, ব্যক্তি বিশেষের দৃষ্টিভঙ্গির উপর। এরপর হচ্ছে কামনা, ইচ্ছা, সংকল্প। কামনা তো আমরা জানি যে আমরা যে বস্তুটি পেতে চাইছি, আমাদের বিভিন্ন কামনা থাকতে পারে, ঠিক আছে, আমাদের প্রচুর কামনা থাকে, আমাদের সব সময় আমাদের একটা না একটা কামনা থাকেই, অনেক সময় একাধিক কামনাও থাকে। সেটা আমরা কামনার দ্বন্দ্ব নিয়ে যখন আলোচনা করলাম তখনই বুঝেছি আমাদের একাধিক কামনা থাকে। এইবার এই কামনার মধ্যে যে কামনাটি জয়ী হয়, অর্থাৎ যে কামনার মধ্যে যে নির্বাচিত কামনা সেটাকেই বলা হচ্ছে ইচ্ছা বা উইশ। তো কামনার মধ্যে যে নির্বাচিত কামনা অর্থাৎ যে জয়ী কামনা সেটাই কিন্তু হলো ইচ্ছা। অর্থাৎ তাহলে কি দেখালো যে ইচ্ছা মাত্রই কিন্তু সেটা কামনা, কিন্তু কামনা মাত্রই ইচ্ছা নয়, কামনার মধ্যে যেটা নির্বাচিত বা জয়ী যে কামনা সেটা ইচ্ছা। তাহলে ইচ্ছা মাত্রই কামনা হলেও কামনা মাত্রই কিন্তু ইচ্ছা নয়। আচ্ছা, এবার সংকল্প বা উইল। সংকল্প কি? এই যে নির্বাচিত কামনা বা কার্যকর কামনা, এই কামনা যখন জগতের সাথে সামঞ্জস্যপূর্ণ হয় তখনই সেটা সংকল্পে পরিণত হয়। কোনো কামনা যদি জগতের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ না হয় তাহলে কিন্তু সেটা সংকল্প হবে না। তাহলে কি? সংকল্প মাত্রই কিন্তু ইচ্ছা, কিন্তু ইচ্ছা মাত্রই কিন্তু সংকল্প নয়। অর্থাৎ সকল সংকল্পই হচ্ছে ইচ্ছা, কিন্তু ইচ্ছা হলেই অর্থাৎ ইচ্ছা মাত্রই কিন্তু সংকল্প নয়, সেটা যদি একমাত্র জগতের সাথে সামঞ্জস্যপূর্ণ হয় তবেই সেটা সংকল্প হবে, ঠিক আছে, না হলে কিন্তু সংকল্প হবে না। তাহলে আজকের ক্লাস
এখানেই শেষ করলাম। কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন, উত্তর দেওয়ার চেষ্টা করব।